বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টার যেটা রয়েছে, সেই থার্ড সেমিস্টারে একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ। প্রথমেই একটা কথা বলবো, দেখো, যেহেতু আমাদের শর্ট টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে, এমসিকিউ টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে থার্ড সেমিস্টারে, সেহেতু আমরা আজকের আলোচনাটা কিন্তু একটু অন্যরকম করব। যে আলোচনার মধ্যে আমরা এমসিকিউ পার্টটাকে বেশি জোর দেবো, বুঝবো তো অবশ্যই, তার সঙ্গে এমসিকিউ এর পার্টগুলো নিয়ে বেশি আলোচনা করব। কারণ দেখো, মহীসঞ্চরণ মতবাদ এমন একটা মতবাদ যেটা বুঝতে গেলে একটা আলাদা ক্লাস আমাকে করতে হয়। তো সেই বিষয়টা একটা আলাদা জিনিস, আর জানা একটা আলাদা জিনিস। আমি এর আগেও ক্লাস 11-এর জন্য একটা স্পেশাল ভিডিও করেছিলাম, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে এই মহীসঞ্চরণ মতবাদের ডিটেলসটা যদি তোমাদের বোঝার ইচ্ছা থাকে, সেই ভিডিওটা দেখে নিও, সেখান থেকে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। দেখে নেওয়াটা ভালো। তবুও আজকের আলোচনার মধ্যে আমরা কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো খুব প্রাসঙ্গিক, এবং ভালো করে আজকের ক্লাসটা কমপ্লিট করতে পারলে আশা করছি যে এই পার্টটা, অর্থাৎ আমাদের ইউনিট 1-এ যে বিষয়টা রয়েছে ভূগাঠনিক প্রক্রিয়া, এই জায়গাটার মধ্যে থেকে তোমাদের আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। বিষয়গুলো ভালো করে পড়ে নাও বা বুঝে নাও। আরেকটা কথা অবশ্যই তোমাদের আলোচনার মধ্যে বলতে হবে, আমাদের প্রত্যেকটা বই, আমার কাছে যতগুলো বই আছে প্রত্যেকটা বই একটা বিষয় আমি ফলো করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা বই না অনেক অনেক বেশি বেশি লেখা। এত বেশি লেখার পড়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ যেটা আমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাস মেনটেন করে পড়লেই কিন্তু আমাদের হবে, কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন আসবে না। আমাদের সিলেবাসে রয়েছে মহীসঞ্চরণ তত্ত্ব, তো আমরা সেই মহীসঞ্চরণ তত্ত্বটা নিয়েই পড়বো। ঠিক আছে, তার এক্সট্রা অনেক বই অনেক রকম লিখেছে, আমরা অতটা এক্সট্রা পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওগুলো হচ্ছে অবাঞ্ছিত। আমি কোনো বইয়ের নাম বলছি না, কিন্তু অনেক বই অবাঞ্ছিতভাবে লিখেছে, যেটা প্রয়োজন নেই সেটাও লিখে দিয়েছে। কিন্তু মূল পরীক্ষাতে প্রশ্ন আসবে কিন্তু আসল যেটা আমাদের সিলেবাসে আছে, সেই সিলেবাসের জায়গাটা। তো আমাদের সিলেবাসে আছে মহীসঞ্চরণ কী বা মহীসঞ্চরণ তত্ত্ব কী, জিওটেকটনিকের মধ্যে পার্ট কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ঠিক আছে, সেই বিষয়টাই কিন্তু মূল বিষয়। মহীসঞ্চরণ নামটা কি? দেখো, মহী মানে মহাদেশ, আর সঞ্চরণ মানে কি? সরে যাওয়া। তো আমাদের পৃথিবীটা, ধরো এইটা আমাদের পৃথিবী, তো পৃথিবীর মধ্যে চারিদিকে ছিল জল, মাঝখানে ছিল স্থলভাগ। স্থলভাগগুলো, এই যে স্থলভাগগুলো বর্তমানে আমাদের পৃথিবী, এই পৃথিবীগুলো সমস্ত কিছু একত্রে ছিল। এই যে একত্রে ছিল যে স্থলভাগ, সেই স্থলভাগটার নাম ছিল প্যানজিয়া, আর যে জলভাগটা ছিল, যে জলভাগটার নাম ছিল প্যানথালাসা। এই হলো মূল বিষয়। তো এই স্থলভাগটার নাম তাহলে কী হলো? পৃথিবী সৃষ্টির সময় স্থলভাগের নাম কী ছিল? প্যানজিয়া, আর জলভাগের নাম কী ছিল? প্যানথালাসা। পরবর্তীতে প্রধানত দুই প্রকার শক্তি, একটা হচ্ছে জোয়ারি বল, আর একটা হচ্ছে তোমার অভিকর্ষ, অভিকর্ষজনিত কারণ, অভিকর্ষজ বল। এই দুটো বলের প্রভাবে কি হয়? দুটো অংশ, মানে প্রত্যেকটা অংশ এক একজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে বিচ্ছিন্ন হওয়াটাকেই বলা হচ্ছে সঞ্চরণ, অর্থাৎ মহাদেশে সরে যাওয়া, এটাকেই বলা হচ্ছে মহীসঞ্চরণ। তাহলে প্রথমে ছিল কি? প্যানজিয়া, সমস্ত কিছু একত্রে। পাশে ছিল কি? জলভাগ ছিল প্যানথালাসা। পরবর্তীতে জোয়ারি বল, দুটো প্রধান বল, একটা জোয়ারি বল এবং আরেকটা অভিকর্ষজ বল। এই বল দুটোর কারণের ফলে কী হলো? দুটো অংশ একে অপরের থেকে, সকল অংশগুলো, মহাদেশগুলো বিচ্ছিন্ন হতে থাকে। এই যে তত্ত্ব, এটাই হলো মহীসঞ্চরণ তত্ত্ব। এই যে সিম্পল বিষয়, এই সিম্পল বিষয়ের মধ্যে অসংখ্য প্রশ্ন রয়েছে, অসংখ্য বিষয় আমাদের জানার রয়েছে। আমরা সরাসরি চলে যাব সেই বিষয়গুলো জানতে, এবং সেই বিষয়গুলোর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করতে। প্রথম যে কথাটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এই যে মহীসঞ্চরণ, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, কারণ এটা খুব দ্রুত গতিতে হয়নি, খুব ধীরে ধীরে কিন্তু এই কাজটা ঘটেছে, এবং মহাদেশীয় ভূত্বকগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করেছে। যে কথাগুলো তোমাকে মনে রাখতে হবে, এই যে তত্ত্বটা সম্পর্কে আমি আলোচনা করলাম, বা এই যে তত্ত্বটার কথা আমি বললাম, এই তত্ত্ব সম্পর্কে প্রথম 1620 খ্রিস্টাব্দে যিনি বলেছিলেন, তিনি ছিলেন ব্রিটিশ দার্শনিক ফ্রান্সিস বেকন। ঠিক আছে, কি বললাম? ফ্রান্সিস বেকন ব্রিটিশ দার্শনিক ছিলেন। তিনি কিন্তু প্রথম এই কথা বলেছিলেন কি নিয়ে? না, আটলান্টিকের দুপাশের আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যে যে উপকূলের সাদৃশ্য, যে দুটো একই রকম উপকূল, সেই উপকূলের সাদৃশ্য দেখে, মানে এই ছবিতে একটু দেখিয়ে দিই, এই অংশটার যেন দেখতে কেমন একই রকম মনে হচ্ছে ম্যাপে, এখান থেকে মনে হচ্ছে এর মধ্যে সেটিং হয়ে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা। এবং এই উপকূলটাও যেমন ঢাল, এই উপকূলটাও তেমন, মানে একই রকম দেখতে লাগছে, সেইটা দেখেই কিন্তু তিনি প্রথম বলেছিলেন ফ্রান্সিস বেকন 1620 খ্রিস্টাব্দে। কী বললাম, বোঝা গেল? এবং কোথায় বলেছিলেন? না, নোভাম অর্গানাম নামক গ্রন্থে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। প্রথম মহাদেশীয় সঞ্চরণের আভাস কিন্তু এখান থেকেই পাওয়া যায় 1620 খ্রিস্টাব্দে। তারপরে পরপর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় বলেছেন। 1666 সালে ফরাসি ভূবিদ আরপি ফ্রাঙ্কোইস বলেছেন, তার ফ্রাঙ্কোইস প্লাসেট, তার নাম আরপি ফ্রাঙ্কোইস প্লাসেট, তিনি বলেছিলেন এই সম্পর্কে। এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দেবো, অত মনে রাখার দরকার নেই। এই 1620টা একটু ভালো করে মনে রাখবে। এরপর দেখো, ফরাসি ভূতত্ত্ববিদ তোমার লিলিনথাল, সে লিলিনথালও কিন্তু এই কথা বলেছিল 1756 সালে। তারপরে যথারীতি আলেকজান্ডার হামবোল্ট, তিনি বলেছিলেন 1800 সালে। তা আচ্ছা, তারপরে তোমার 1858 সালে আবার
তোমার ওই কী বলে আটলান্টিকের যে দুই পাশে সরে যাওয়া নিয়ে ফরাসি বিজ্ঞানী স্লাইডার কিন্তু এই কথাটা বলেছিল। এই স্লাইডারের নামটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। কি বললাম, স্লাইডার বলেছিল কত সালে না 1858 সালে। এই নামটা একটু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট 1902 সালে এডওয়ার্ড সুরেশ দ্য ফেস অফ দ্য আর্থ গ্রন্থেও তিনি এই কথা বলেছিলেন, দ্য ফেস অফ দ্য আর্থ। 1910 সালে টেলর বলেছিলেন। যদি কারো মনে হয় যে এগুলো একটু দরকার তাহলে একটু নোটস করেও তোমরা নিতে পারো। মেইন যেটা আসবো আমরা, যেটা আসল জায়গা, যেটা আমাদের অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে, 1912 সালে ওয়েগনার বলেছিলেন। এই দেখো এই জায়গাটা অনেকে ভুল করবে, সেটা আমি বলে রাখি। 1912 সালে ওয়েগনার একবার বলেছিল, আবার 1922 সালেও কিন্তু ওয়েগনার একবার বলেছিল। কথাটা ভালো করে বুঝে নেবে। একবার 1912-তে বলেছিল, একবার 1922-এ বলেছিল। অনেকে বলবে স্যার 1912-তেও বললো, 1922-এও বললো কি? এবার আমি তোমাকে বলি, প্রথম 1922 সালে ওয়েগনার যে তত্ত্বটা বের করেছিল, হ্যাঁ ঠিক আছে, সেটা জার্মান ভাষায় লেখা হয়েছিল। এটা উচ্চারণ করতেও আমাদেরও কষ্ট হয়, ছোটোবেলা থেকে শুধু মুখস্থ করেই গেছি। ডাই এন্টাসাং কন্টিনেন্ট অ্যান্ড ওজিয়ান, ঠিক আছে, এই গ্রন্থে। এটা কিন্তু জার্মান ভাষায় লিখিত, এটা জার্মান ভাষায় লিখিত, প্রথম কিন্তু এটা লেখে। তারপরে এই যে থিওরিটা বের হয়, এই থিওরির মধ্যে কিছু কিছু ডিস্টার্ব থাকে, কিছু কিছু ভুল থাকে। তারপরে এটাকে আবার রিকানেক্ট করা হয়, নতুন করে ঠিক করা হয়। তারপরে যথারীতি দুবার 1922 তোমরা দেখতে পাচ্ছ, শুধু 1922 না, 1915 সালেও কিন্তু বের হয়েছিল। 1915 সালে প্রথম ইংলিশে এটা বের হয়েছিল, আবার সংশোধন করে। তারপর আবার 1922 সালে এই একই থিওরি আবার বেরিয়েছিল, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান, এই পার্টটা নামে, যেটা হচ্ছে আমাদের মূল মহাসঞ্চরণ তত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ এই যে থিওরিটা 1922 সালে, এটাও ওয়েগনারের, 1915-তে যেটা বেরিয়েছিল সেটাও ওয়েগনারের। কিন্তু যেটা আমাদের মূল পাঠ্য বিষয় বা আমাদের মূল সিলেবাস, সেটা হচ্ছে ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্ব, যেটা আমরা পড়ি বা যার বিষয়বস্তু আমরা জানবো, সেটা হচ্ছে 1922 সালে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান, এই যে গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়গুলো সম্পর্কে। এই হলো আমাদের ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্বের সোর্স, মানে কোথা থেকে আমরা পেলাম। আর এই মহাসঞ্চরণ তত্ত্বটা কিন্তু অ্যাকচুয়ালি দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান এই নামেই কিন্তু বের হয়। কিন্তু এই যে মহাসঞ্চরণ তত্ত্ব, এই নামটা কিন্তু আমরা দিয়েছি। আমরা মানে কি, মানে আমরা যারা জিওগ্রাফি পড়ি তারাই দিয়েছি, কারণ এটা কিন্তু ওই ওয়েগনারের দেওয়া নয়। ওয়েগনারের দেওয়া হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান। আর এই যেটা আমি তোমাদের বলছি অর্থাৎ মহাসঞ্চরণ তত্ত্ব, এই মহাসঞ্চরণ তত্ত্বটা হচ্ছে, এই মহাসঞ্চরণ তত্ত্ব নামে এটা সম্পূর্ণরূপে জনপ্রিয়তা লাভ করে। ঠিক আছে, এই হলো মূল কথা। এইবার আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে এই যে মহাসঞ্চরণ তত্ত্ব বা এই যে মহাসঞ্চরণ হলো বা মহাদেশগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হলো, এর মূল গল্প কী বা এর মধ্যে কি কি রয়েছে, চলো এবার সেই ডিটেলসে প্রবেশ করি। দেখো প্রথমেই যেটা বলবো একদম পরপর করে মনে রাখবে, ওয়েগনার তার মহাসঞ্চরণ তত্ত্বে কী কী বলেছে। আমরা ছোটোবেলায় একটা স্তর পড়েছি, দেখো কি, শিলামণ্ডল পড়েছি, গুরুমণ্ডল পড়েছি, কেন্দ্রমণ্ডল পড়েছি। প্রথমেরটা উপরেরটা শিলামণ্ডল, তারপরটা গুরুমণ্ডল, তারপরটা কেন্দ্রমণ্ডল। শিলামণ্ডলের দুটো ভাগ, উপরে শিয়াল নিচে সীমা, তাই তো? এটা তো আমরা পড়ি বর্তমান ভাগ অনুযায়ী বা বর্তমানে আমরা এটা বুঝতে পেরেছি। কিন্তু ওয়েগনার কী বলেছিলেন সেটা শুনে রাখো। ওয়েগনার কিন্তু টোটাল পৃথিবীর মধ্যে 3টে স্তরের কথা বলেন, কিন্তু তিনি এই শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এসব কিছু বলেননি। তিনি 3টে বলেছিলেন, একটা বলেছিলেন শিয়াল, একটা বলেছিলেন সীমা, আর একটা বলেছিলেন নিফে। আর কিছু তিনি বলেননি। তাহলে কি বলেছিলেন? একটা শিয়াল বলেছিলেন, একটা সীমা বলেছিলেন, আর একটা নিফে বলেছিলেন। তাহলে মোট কটি স্তরের বর্ণনা পাওয়া যায়? 3টে স্তরের বর্ণনা পাওয়া যায়। এবং তিনি কি বলেছিলেন? স্বাভাবিকভাবে শিয়াল সীমার উপরে ভাসমান, মহাসাগর সীমার ঊর্ধ্বাং, এবং এটাও বলেছিল যে এই শিয়ালটা হচ্ছে তোমার মহাদেশীয় অংশ, আর সীমা হচ্ছে জলের নিচের অংশ, মানে মহাসাগরীয় ভাগ। এটা তো তোমরা ছোটোবেলায় পড়েছো। এটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, আর উপরেরটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। এই শিয়াল সীমা নিয়ে, আর শিয়াল SiAl মানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, আর সীমা SiMa মানে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, আর নিফে NiFa মানে হচ্ছে নিকেল আর ফেরিক দ্বারা গঠিত হচ্ছে নিফে। ঠিক আছে, এটা আলাদা বিষয়। তো যে কথাগুলো বলছি, তাহলে ওয়েগনার কটা স্তরের কথা বলেছিলেন? 3টে স্তরের কথা বলেছিলেন। আচ্ছা, এইবার তিনি কিছু কিছু লোকেশনের কথা বলেছিলেন, সেই কথাগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের একদম যে কথাটা বললাম যে আগে পৃথিবী ছিল একটা জায়গায়, যেটার নাম ছিল, পৃথিবীর সমস্ত মহাদেশগুলো একটা জায়গায় ছিল, যেটার নাম ছিল প্যানজিয়া। তারপরের নাম ছিল কি, যেটা সাইডে ছিল সেটা হচ্ছে কি বলে, প্যান্থালাসা, তাই তো? মানে স্থলভাগগুলোকে বলা হচ্ছে প্যানজিয়া, আর জলভাগগুলোকে বলা হচ্ছে প্যান্থালাসা। এবার দেখো তোমাদের একটা বিষয় একটুখানি বলে নিই, যেটা তোমাদের একটু জেনে রাখতে হবে।
কিছু কিছু কথা আমি তোমাদের বলছি, একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন ধরো কুমেরু বিন্দু, যেটা বর্তমানে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের ডারবান শহরের কাছে অবস্থিত, এই যে কথাটা, এই কথাটা কিন্তু প্রথম বলেছিল হচ্ছে ওয়েগনার, ঠিক আছে? আরেকটা কথা তোমরা মনে রাখবে, কয়েকটা কথা বলে দিচ্ছি। আটলান্টিক মহাসাগরের দুপ্রান্ত, মানে আটলান্টিক মহাসাগর, এই 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 জায়গাটায় একটু প্রশ্নগুলো একটু মনে রাখতে হবে। এই আটলান্টিক মহাসাগরের দুপাশের যে প্রান্ত, এই প্রান্তের মধ্যে সাদৃশ্য চিহ্নিত করেছিলেন হচ্ছে হামবোল্ট, ঠিক আছে? আচ্ছা, আর আটলান্টিক মহাসাগরের দুটো উপকূল যে একে অপরের থেকে সরে যাচ্ছে, এই কথাটা বলেছিলেন হচ্ছে স্লাইডার। কি বললাম? স্লাইডার। আচ্ছা, পৃথিবী থেকে চাঁদের উৎপত্তি হয়েছে, কি বললাম? পৃথিবী থেকে চাঁদের উৎপত্তি হয়েছে, মানে এগুলো শর্ট, তো শর্টগুলো তো যত পড়বে তত। এই এর যে মানে বক্তা বা যিনি বলেছিলেন তার নাম হচ্ছে ডারউইন, ঠিক আছে? এই কথাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা কথা এই প্রসঙ্গেই বলে রাখি, ডারউইনের মতেই কিন্তু চাঁদের যে বেরিয়ে যাওয়া অংশ থেকে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়েছে। প্রশান্ত মহাসাগরের সৃষ্টির রহস্য উন্মোচন করেছিলেন কিন্তু এই ডারউইন। তিনি কি বলেছিলেন? চাঁদের যে অংশটা বেরিয়ে গেছে সেই অংশটা থেকে প্রশান্ত মহাসাগরের উৎপত্তি হয়েছে। আচ্ছা, আরেকটা কথা যেটা তোমাদের বলে রাখি, এই যে প্যানজিয়াটা, যেটা আমি তোমাদের বললাম, এই যে প্যানজিয়া এবং প্যান্থালাসা, এই প্যানজিয়াটার যে প্রথম ভাঙন শুরু হয় এটা হচ্ছে মেসোজোইক যুগে, মনে রাখবে, মেসোজোইক যুগে, ঠিক আছে? আর মূল যে ভাঙনটা হয় সেই ভাঙনটা হয় কিন্তু এই দিকটা, অর্থাৎ দক্ষিণ অংশে। মূল ভাঙন হয় দক্ষিণ অংশে এবং উত্তর অংশের ভাঙন। আরেকটা কথা বলি, এই মেসোজোইক যুগে ভাঙনটা হয় যেটা কিন্তু তোমার কথাটা খুব ভালো করে মনে রাখবে, যেটা হচ্ছে তোমার দক্ষিণ অংশে, ঠিক আছে? দক্ষিণ অংশে মেসোজোইক যুগে ভাঙনটা শুরু হয়, আর উত্তর অংশে ভাঙনটা শুরু হয় তোমার ওটা হচ্ছে তোমার টারশিয়ারি যুগে, ঠিক আছে? টারশিয়ারি যুগে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে প্রশ্ন এমনভাবে শেখাবো যে ঘুরিয়ে কত ঘুরিয়ে দেবে, যেখান দিয়ে ঘুরিয়ে দিক না কেন তোমরা উত্তর করতে পারবে। তাহলে কি বললাম? যেটা ভালো করে মনে রাখবে, দক্ষিণ অংশে ভাঙন শুরু হয় সেটা হচ্ছে মেসোজোইক যুগে, আর উত্তর অংশের ভাঙন শুরু হয় হচ্ছে তোমার টারশিয়ারি যুগে, ঠিক আছে? আচ্ছা, আর আর যেটা তো প্রথমেই বললাম যে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির কারণে হচ্ছে এটা দুটো জিনিসই নিরক্ষরেখার দিকে এগিয়ে আসতে থাকে, আর সূর্য ও চাঁদের জোয়ারি বলের জন্য এবং হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি, এই শক্তির জন্যই কিন্তু, এই দুটো শক্তির কারণেই কিন্তু একটা অংশ আরেকটা অংশ থেকে সরে আসে। আচ্ছা, আর আরেকটা কথা তোমরা মনে রাখবে, কার্বনিফেরাস উপযুগে, দেখো আমি কিন্তু পরপর কতগুলো যুগের নাম বলছি। মেসোজোইক যুগে প্রথম ভাঙন হলো, টারশারি যুগে সেকেন্ড ভাঙন হলো, তারপর হচ্ছে মেসোজোইক উপযুগে, এই কথাটা একটু মনে রাখবে, মেসোজোইক, ঠিক আছে? এই যে মেসোজোইক, এই মেসোজোইক উপযুগে কিন্তু কি বলে, একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, প্রথম কিন্তু ভাঙনটা শুরু হয়েছিল। তাহলে এই কথাটা কিন্তু মনে রাখবে, প্রথম ভাঙন বা প্রথম ভাঙাটা শুরু হয় কিন্তু এই মেসোজোইক উপযোগে, এই কারণেই কিন্তু মেসোজোইকটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট আর একটা যে কথাটা মনে রাখবে, এই যে ভেঙে চুরে আমাদের ইন্ডিয়া, যেহেতু আমাদের সিলেবাসে ইন্ডিয়া রয়েছে, আমাদের ইন্ডিয়াটা, ঠিক আছে, ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এই যে টোটাল পার্টটা, কী কী বললাম? ইন্ডিয়া, তারপরে তোমার আফ্রিকা, তারপরে তোমার সাউথ আমেরিকা, তারপরে তোমার অস্ট্রেলিয়া, তারপরে তোমার আন্টার্কটিকা, এই যে কটা দেশ বললাম, আবার কী কী বললাম আবার বলছি, সেটা হচ্ছে ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা। এই যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এটাকে কি বলা হয়? গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, এটাকে কিন্তু মনে রাখবে। আর এই গন্ডোয়ানা ল্যান্ড, এই যে টোটাল পার্টটা সৃষ্টি হয়েছে কখন? এটা সৃষ্টি হয়েছে কিন্তু তোমার কার্বনিফেরাস উপযোগে। কি বললাম? কার্বনিফেরাস উপযোগে কিন্তু এইগুলো সৃষ্টি হয়েছে। গন্ডোয়ানা ল্যান্ডকে বলা হচ্ছে কার্বনিফেরাস যুগে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আর একটা পার্ট আমাদের আছে যেটাকে বলা হচ্ছে, এটাও কিন্তু মনে রাখবে, কার্বনিফেরাস যুগ হলেও কার্বনিফেরাসের প্রথম উপযুগে বলতে পারো বা প্রথম দিকে, ঠিক আছে? কার্বনিফেরাস যুগের উপযুগের শেষের দিকে, একদম প্রথম দিকে না, এটা শেষের দিকেই বলতে পারো, শেষের দিকে, ঠিক আছে? এবার এই শেষের দিকে কিন্তু শুধু গন্ডোয়ানা ল্যান্ড না, তার সঙ্গে আরও একটা পার্ট সৃষ্টি হয়েছিল যার নাম হচ্ছে লরেশিয়া বা তার আরেকটা নাম হচ্ছে অ্যাঙ্গারা ল্যান্ড। কী বললাম? লরেশিয়া বা অ্যাঙ্গারা ল্যান্ড। এই জায়গাটা কিন্তু এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, কি বললাম? এশিয়া, তারপরে তোমার ইউরোপ, আরেকটা হচ্ছে উত্তর আমেরিকা, এই তিনটেকে মিলে বলা হচ্ছে লরেশিয়া বা অ্যাঙ্গারা ল্যান্ড। এইটা কিন্তু খুব মনে রাখবে। তাহলে গন্ডোয়ানা ল্যান্ড কী কী নিয়ে হলো? গন্ডোয়ানা ল্যান্ড হলো তোমার ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা মিলে। আর অ্যাঙ্গারা ল্যান্ড হলো কী কী নিয়ে? তোমার এশিয়া, উত্তর এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, এইগুলো পার্টগুলো নিয়ে কিন্তু তৈরি হলো তোমার অ্যাঙ্গারা ল্যান্ড, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। আচ্ছা,
আচ্ছা, একটা কথা তোমাদের একটু বলে রাখি, এই কার্বনিফেরাস যুগের শেষের দিকে কিন্তু গন্ডোয়ানল্যান্ড এবং অ্যাঙ্গারল্যান্ড তৈরি হয়েছিল, কিন্তু এই কথাটাকে আরও একটা যুগের মধ্যেও কিন্তু কিছু কিছু বইয়ে অন্তর্ভুক্ত করছে, যেটাকে হচ্ছে ট্রিয়াসিক যুগ বলছে। কি বললাম বোঝা গেল? ট্রিয়াসিক। তো উত্তর কিন্তু তোমরা দুটোই লিখতে পারো, কার্বনিফেরাস যুগের শেষে বা ট্রিয়াসিক। ট্রিয়াসিক লিখলেও কিন্তু তোমরা নম্বর পাবে বা জানবে, কারণ অনেক বইয়ে কিন্তু এই ট্রিয়াসিক যুগও লিখছে, আবার অনেক বইয়ে কার্বনিফেরাস যুগও লিখছে। আমরা দুটোই পড়েছি, বিভিন্ন রকমভাবে মেনশন করা থাকে বিভিন্ন বইয়ে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিন্তু কিছু নেই। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। সেটা হচ্ছে কি, এই স্লাইডারের নামটা একটু মনে রাখবে, কারণ এর আগে প্রথমে বললাম যদি পরীক্ষাতে প্রশ্ন আসে মহাদেশ সঞ্চালন সম্পর্কে সর্বপ্রথম কে ভাবেন বা কে চিন্তা করেছিলেন, তখন কিন্তু এই স্লাইডারের কথাটা আসবে। আর এই মই সঞ্চালন ধারণাকে যে পরিবর্তন করেছিলেন তার নাম ছিল বার্কন এবং টেলর। ঠিক আছে, আর মই সঞ্চালন মতবাদকে প্রতিষ্ঠা করেছিলেন কে যদি আসে, তখন কিন্তু ওয়েগনারের নামটা আসবে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট। আর মই সঞ্চালন নিয়ে নতুন যে তত্ত্ব, সেই নতুন তত্ত্বের প্রবর্তক ছিলেন হচ্ছেন হ্যারি হেস, প্রফেসর হ্যারি হেস। ঠিক আছে, প্রফেসর হ্যারি হেস, যিনি হচ্ছে তোমার সমুদ্রবক্ষের বিস্তৃতি নিয়ে গবেষণা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, আরও কয়েকটা কথা যেটা খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে টেথিস সাগর, যার নাম তো আমরা খুবই শুনেছি। টেথিস সাগরকে আমরা যেটা বললাম যে অ্যাঙ্গারল্যান্ড আর গন্ডোয়ানাল্যান্ড, এই দুটো ল্যান্ডের মাঝখানে কিন্তু অবস্থিত ছিল কি টেথিস সাগর। আচ্ছা, এই যে প্যানজিয়া আর প্যান্থালাস আমরা বললাম, মাঝখানে যে প্যানজিয়া ছিল, এই প্যানজিয়ার কেন্দ্র যদি বলে যে প্যানজিয়ার কেন্দ্রে কী ছিল, তাহলে কি উত্তর হবে? প্যানজিয়ার কেন্দ্রে ছিল আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, প্যানজিয়ার কেন্দ্রে কী ছিল? আফ্রিকা মহাদেশ। এই কথাগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তাহলে লরেশিয়া কোন দিকে যায়? লরেশিয়া হচ্ছে, আমরা যেটা দুটো পড়লাম অ্যাকচুয়ালি, গন্ডোয়ানাল্যান্ড আর লরেশিয়া। তাহলে লরেশিয়াটা হচ্ছে উত্তর দিকে সরে যায়, আর গন্ডোয়ানাল্যান্ড হচ্ছে দক্ষিণ দিকে সরে যায়। তাহলে এই নিচের দিকটা হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড নামে পরিচিত থাকে, আর উপরের দিকটা হচ্ছে লরেশিয়া নামে পরিচিত থাকে। এই পার্টটা কিন্তু ভালোভাবে তোমাদের বুঝে রাখতে হবে। আচ্ছা, বৃত্তচাপীয় দ্বীপমালা, যেটা আমরা এর আগেও পড়েছি এক্সট্রাভাবে, সেই বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টি হয়েছিল কখন? সেটা সৃষ্টি হয়েছিল ক্রিয়েটেসাস যুগে। এইটা কিন্তু মাথায় রাখতে উপযুগে। ঠিক আছে, ক্রিয়েটেসাস উপযুগে কিন্তু বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি হয়েছিল। আচ্ছা, আমি কিন্তু খুব বেশি ডিটেলসে প্রবেশ করছি না, কারণ খুব বেশি ডিটেলসে বুঝে আমাদের অতটা ডিটেলস নোট জেনে আমাদের লাভ নেই। আমাদের যেটা লাভ সেটা হচ্ছে শর্ট কোশ্চেন। আচ্ছা, এইবার এই যে মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে, আমি তোমাদের যে ছবি এঁকে দেখালাম, মহাদেশগুলো যে প্রথম পৃষ্ঠায় যায়, বিচ্ছিন্ন হয়ে যে একে অপরের সঙ্গে গেল, এইটাকে যদি জোড়া লাগায় তাহলে আমরা একটা সম্পূর্ণ গঠন ফিরে পাবো। এই জোড়া লাগানোর ঘটনাটাকে কি বলা হয়? সেই জোড়া লাগানোর ঘটনাটাকে বলা হয় জিগসফিট। মানে ভাঙা জিনিস জোড়ালে যেমন মিলে যায়, তেমন এই অংশগুলোকে জোড়ালে ঠিক একই রকমভাবে মনে হয় যে মিলে গেছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে কি? এই ঘটনাটাকে বলা হচ্ছে জিগসফিট। ঠিক আছে, এবার দেখো এই অঞ্চলগুলোর মধ্যে না কিছু কিছু প্রমাণ পাওয়া যায়, যে প্রমাণগুলোই কিন্তু আমাদের পরীক্ষাতে খুবই আসে, এবং সেই প্রমাণগুলো কিন্তু আমাদের একটু অবশ্যই জেনে রাখা দরকার। কী কী প্রমাণগুলো পাওয়া যায় বিশেষ করে, সেগুলো একটু জানি। দেখো, এই সম্পর্কে আমি প্রথমেই তোমাদের বলেছি, দেখো এই অঞ্চলের উপকূল আর এই অঞ্চলের উপকূল, এই দুটো অঞ্চলের উপকূলের মধ্যে মিল রয়েছে। তার মানে এই দুটো অঞ্চল একসময় এক জায়গাটা ছিল। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা হচ্ছে উপকূলীয় অঞ্চলের মিল। তাহলে কোন অংশ? উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যে উপকূলীয় মিলগুলো লক্ষ্য করা যায়। আচ্ছা, আটলান্টিকের দুপাশের মধ্যে ধাতব অঞ্চলের মিল পাওয়া যায়। এগুলো একটু নোটস করে নেবে, যেটা পরীক্ষাতে আসতে পারে। কি বললাম? আটলান্টিক অঞ্চল, ধাতব অঞ্চল। ধাতব অঞ্চল মানে কি? আটলান্টিক অঞ্চলে পাওয়া যায়। এটা আটলান্টিকের দুই উপকূলের মধ্যে হচ্ছে ধাতু, মানে ধরো ম্যাঙ্গানিজ, লোহা, সোনা, টিন, এই আটলান্টিকের দুই উপকূলেই পাওয়া যায়। আচ্ছা, তারপরে স্তর। ঠিক আছে, বিভিন্ন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এদিকেও যেমন স্তর, মৃত্তিকার স্তর দেখা যায়, এদিকেও তেমন মৃত্তিকার স্তর দেখা যায়। তাহলে এই অংশ আর এই অংশ একসময় একই জায়গায় ছিল, সেটা আমরা মনে করতে পারি। আচ্ছা, আগ্নেয় অঞ্চল, আটলান্টিক মহাসাগরটা যেখান দিয়ে বয়ে যাচ্ছে দুই পাশে, তাহলে এই অংশটা, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই দেখো এই যে জায়গাটা, যদি আমরা এই ম্যাপটা দেখি, তাহলে এই অংশে যে ধরনের আগ্নেয়গিরি দেখা যায়, এই অংশেও ঠিক একই ধরনের আগ্নেয়গিরি দেখা যায়। তার মানে কি? এই দুটো অংশ একসময় এক জায়গায় ছিল। আচ্ছা, শিলার যদি বয়স নির্ণয় করি, তাহলে আমরা কি দেখতে পাবো? এই একই রকম, এখানকার শিলার বয়স যেমন, এখানকারও শিলার বয়স একই রকম বয়স শিলার। তাহলে কি এই দুই অংশের মধ্যে মিল রয়েছে? এই যে জায়গাগুলোর কথা, এই যে ধারণাটা, এই ধারণাগুলো কিন্তু বুঝলেই আমরা বুঝতে পারি যে না, পৃথিবী একসময় একই জায়গায় ছিল। আর জিগসফিট তো বললামই, যে সমগ্র কিছু যদি আমরা জয়েন্ট করে দিই, তাহলে দেখা যাবে যে একই রকম আছে, মানে সব মিলে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে জিগসফিট। আচ্ছা, তারপরে দেখো জলবায়ু গঠিত মিলন, যে এই অঞ্চলের জলবায়ু যেমন এই অঞ্চলের জলবায়ু তেমন, এই অঞ্চলের জলবায়ু যেমন এই অঞ্চলের জলবায়ুটা তেমন, এই অঞ্চলের জলবায়ু যেমন এই অঞ্চলের জলবায়ুটা তেমন, তাই তো? এই অঞ্চলের জলবায়ু যেমন এই অঞ্চলের জলবায়ুটা তেমন। তাহলে একই ধরনের জলবায়ু সৃষ্টি হচ্ছে। তার মানে কি? সেখান থেকে আমরা বুঝতে পারি যে না, এই অংশের সঙ্গে জয়েন্ট আকারে ছিল।
ঠিক আছে। তারপরে ধরো এখানে যে জীবাশ্মগুলো পাওয়া যাচ্ছে, এখানেও সেই একই ধরনের জীবাশ্মগুলো পাওয়া যাচ্ছে। তাহলে জীবাশ্ম যদি এক রকমের হয়, তাহলে আমরা সেখান থেকেও বুঝতে পারি যে না, তাহলে মনে হয় একই জায়গায় ছিল। এই যে বিভিন্ন প্রমাণ, এই প্রমাণগুলো থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে না, পৃথিবীর আগে একটা অবস্থায় ছিল, সেই একটা অবস্থার নাম হচ্ছে প্যানজিয়া, এবং পরবর্তীতে প্রধান দুটো শক্তি, তার মধ্যে মহাসাগরী এই জোয়ারি জোয়ারি মতবাদ এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বল, এই দুটো বলের প্রভাবে এই বর্তমান যে পৃথিবীতে আমরা দেখতে পাই, সেই মতবাদে আমরা পৌঁছেছি। আর এর জন্য আরও একটা বিষয় দায়ী করা হয়, যেটা হচ্ছে আর্থার হোমসের পরিচলন স্রোত। এই কথাটাকেও একটু মনে রাখতে হবে। সেই পরিচলন স্রোতের কথাও কিন্তু মনে রাখতে হবে, যেটা 1923 সালে আর্থার হোমস শিখিয়েছিলেন, যার দ্বারা সেই পরিচলন কোষ তত্ত্ব অনুযায়ী দুটো অংশ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছে। সেই ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা উৎক্ষেপণ হয়ে দুই অংশের দিকে প্রেসার দেয় এবং দুটো অংশ একে অপরের থেকে দূরে সরে যায়। এটাকে বলা হচ্ছে পরিচলন স্রোতজনিত বিষয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। একটা শব্দ একটু তোমাদের বলে রাখি, এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, ক্রেটন। ক্রেটন কি? কঠিন শিলায় গঠিত যে প্রাচীন মহাদেশীয় ভূত্বক, তাকে বলা হয় ক্রেটন। মোটামুটিভাবে গ্রানাইট আর নিচ দিয়ে গঠিত থাকে ক্রেটনটা। ঠিক আছে। আর এই পার্টের দিয়ে যেটা একটু পুরা মেরুচুম্বকত্ব, অতটা তোমাদের পড়ার দরকার নেই, তোমরা মোটামুটি পারবে। ঠিক আছে, তো এই হলো মূল বিষয়। আর স্বাভাবিকভাবে প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে পড়ে রাখবে, আর রিডিংটা ভালো করে পড়বে। যার কাছে যে বই থাকুক না কেন, একটু ভালো করে পড়ে রাখার চেষ্টা করবে, কারণ এই চ্যাপ্টারের যে পার্টটা আছে, যেহেতু শর্ট টাইপের প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে জেনে রাখতেই হবে। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার কিছু কিছু শর্ট কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে বিষয়টা আরও একটু তোমাদের জানা হয়ে যাবে। মহী সঞ্চারণ, তাই তো, মহী সঞ্চারণ। আচ্ছা, তাহলে মহী শব্দের অর্থ কি? মহী সঞ্চারণ তত্ত্বের মহী শব্দের অর্থ হচ্ছে মহাদেশ, মহাদেশ ও ভূখণ্ড, আর সঞ্চরণ মানে হচ্ছে সরে যাওয়া। আচ্ছা, যদি বলে যে নব সৃষ্টির তত্ত্বের প্রবক্তাকে, কি বললাম? নব সৃষ্টি তত্ত্ব, নব সৃষ্টি তত্ত্ব, এই তত্ত্বের প্রবক্তাকে একটা প্রশ্ন, তাহলে উত্তরটা কী হবে? ফ্রান্সিস বেকন। আমি কিন্তু পরপর আলোচনা করেই যাচ্ছি এবং তার মধ্যে দিয়ে কিন্তু কথাবার্তা বলেই যাচ্ছি, শর্ট কোশ্চেন বলেই যাচ্ছি। আচ্ছা, যদি তোমাদের প্রশ্ন আসে নোভাম অর্গানাম এই বইটির লেখককে, তাহলে উত্তরটা কী হবে? বেকন। আচ্ছা, যদি বলে যে এই নবসৃষ্টি তত্ত্ব ফ্রান্সিস বেকনের কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1620 সালে। আচ্ছা, যদি বলে বিপর্যয়কারী বন্যা তত্ত্বের প্রবক্তাকে, উত্তর হচ্ছে প্লাসেট। মনে রাখবে, প্লাসেট। কি বললাম? বিপর্যয়কারী বন্যা তত্ত্ব। আচ্ছা, যদি ধরো প্রশ্ন আসলো বিপর্যয়বাদ তত্ত্ব, বিপর্যয়বাদ তত্ত্ব, কি বললাম? বিপর্যয়বাদ তত্ত্ব। এই বিপর্যয়বাদ তত্ত্বের প্রবক্তাকে, উত্তর হচ্ছে স্লাইডার। কি বললাম? স্লাইডার। আচ্ছা, 1912 সালে একটা লজিক্যাল প্রশ্ন করি। 1912 সালে ওয়েগনার তো মহী সঞ্চারণ তত্ত্বের ধারণা তুলে ধরেছিলেন, তাই তো? কত তারিখে বলো তো? 6 জানুয়ারি। কি বললাম? 6 জানুয়ারি। আচ্ছা, তারপরে তো বললাম কোন ভাষায় লেখা সেই ওয়েগনারের তত্ত্বটা প্রথমে জার্মান ভাষায় লিখেছিল, পরে ইংরেজিতে লিখেছিল, 1915 সালে ইংরেজিতে প্রকাশ করেছিল। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন করি, বলো তো যে দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ানস নামক বইটি কবে প্রকাশিত হয়েছিল? আমি কিন্তু এর আগেও বলেছি 1922 সালে তিনি তার প্রকাশ করেছিলেন, এবং প্রকাশিত হয়েছিল বইটি 1924 সালে। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখো, ওই বইটি কিন্তু 1924 সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, প্যানথালাসা যেটা আমরা পড়ি, কি বললাম? প্যানথালাসা। এই প্যান শব্দের অর্থ কি বলতো? এই প্যান শব্দের অর্থ হচ্ছে সকল। ঠিক আছে, আর প্যানজিয়া শব্দের অর্থ কি? সমগ্র ভূখণ্ড। আচ্ছা, প্যানজিয়া কটি অংশে বিভক্ত? প্যানজিয়া দুটি অংশে বিভক্ত। প্যানজিয়া কটি অংশে বিভক্ত? প্যানজিয়া দুটি অংশে বিভক্ত। পরপর কিন্তু আমি প্রশ্নগুলো একটু আলোচনা করে যাচ্ছি। আচ্ছা, প্যানজিয়ার উত্তর দিকের নাম কি? উত্তর দিকের নাম লরেশিয়া, আর দক্ষিণ দিকের নাম কি? গন্ডোনাল্যান্ড। আচ্ছা, লরেশিয়ার আরেক নাম কি? লরেশিয়ার আরেক নাম হচ্ছে আঙ্গারাল্যান্ড। আচ্ছা, উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়া নিয়ে গঠিত মহাদেশকে কি বলা হয়? লরেশিয়া বলা হয়। আর দক্ষিণ আমেরিকা, আফ্রিকা উপদ্বীপ, অস্ট্রেলিয়া নিয়ে গঠিত ভূখণ্ডকে কি বলা হয়? গন্ডোনাল্যান্ড বলা হয়। আচ্ছা, প্যানজিয়াকে বেষ্টন করে থাকা যে জলরাশি, তার নাম কি? প্যান্থালাসা। আচ্ছা, আদি জলভাগ কাকে বলা হয়? প্যান্থালাসাকে। ঠিক আছে, আর কি বলবো, লরেশিয়া শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভূখণ্ডের নাম অনুসারে যদি প্রশ্নটা হয়, তাহলে উত্তর হবে কানাডার লরেশিয়া অঞ্চল থেকে। কি বললাম? কানাডার লরেন্সিয়া অঞ্চল থেকে। আচ্ছা, ইউরোপ ও এশিয়াকে একত্রে কি বলা হয়? ইউরেশিয়া বলা হয়। আচ্ছা, আঙ্গারাল্যান্ড, এই যে আঙ্গারাল্যান্ড আমরা বলছি, সেই আঙ্গারাল্যান্ড নামকরণটা কে করেছিল জানো? সেটা সুয়েজ করেছিল আঙ্গারাল্যান্ড নামকরণটা 1880 সালে। ঠিক আছে, আঙ্গারাল্যান্ড শব্দের অর্থটা কি? আঙ্গারাল্যান্ড শব্দের অর্থ হচ্ছে শিলা দ্বারা গঠিত ভূমিরূপ। আচ্ছা, এই আঙ্গারাল্যান্ড ও গন্ডোনাল্যান্ডের মধ্যে অবস্থিত যে সংকীর্ণ অগভীর, আমি এই যে প্রথমেই বললাম যে টেথিস সাগর আছে মাঝখানে। আচ্ছা,
তারপরে একটা প্রশ্ন আমি বোঝানোর সময় বলেছিলাম, সেবার এই প্রশ্নটা আরেকবার একটু বলে নিই। প্যানজিয়ার কেন্দ্রীয় অবস্থানে কোন মহাদেশ ছিল? এই যে প্যানজিয়া থাকলো, প্যানজিয়ার মাঝখানে কোন মহাদেশ ছিল? উত্তর হচ্ছে কি আফ্রিকা মহাদেশ ছিল। আচ্ছা, যদি বলা হয় যে কোন ভূতাত্ত্বিক উপযুগে পৃথিবীর দক্ষিণ মেরুর অবস্থান ছিল 45 ডিগ্রি পূর্ব এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় সংযোগস্থল? উত্তর হচ্ছে পারমিয়াম। কি বললাম? পারমিয়াম। আচ্ছা, তারপরে ধরো বললাম টেথিস সাগরের প্রশস্ততা ও গভীরতা বাড়তে শুরু করে কোন উপযুগে? উত্তর হচ্ছে ট্রিয়াসিক যুগে। ট্রিয়াসিক যুগে। আচ্ছা, তারপরে তো লরেশিয়া ভেঙে ইউরোপ এশিয়া মহাদেশের উদ্ভব হয় কখন? এশিয়া মহাদেশের উদ্ভব হয় আরেকটা কোন কিসের? সেটা হচ্ছে উত্তর আমেরিকার। মানে লরেশিয়া ভেঙে ইউরোপ এশিয়া আর কোন মহাদেশের উদ্ভব হয়েছিল? উত্তর আমেরিকা। এটা কিন্তু খুব মনে রাখবে, কোন কোনটা নিয়ে লরেশিয়া আর কোন কোনটা নিয়ে মানে অ্যাঙ্গলাল্যান্ড ও গন্ডোলান্ড, এটা কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন একটু টার্নিং বা একটু কঠিন দিকে আসে তাহলে এই উপযুক্ত দিয়ে প্রশ্ন আসবে, না হলে আসবে না। স্বাভাবিকভাবে এখান থেকে আসার কথা না, তবুও আমরা কিছু কিছু দিয়ে দিলাম যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর স্বাভাবিকভাবে এই বৈষম্যমূলক অভিকর্ষজর বলের যে প্রশ্নগুলো সেটা একটু মাথায় রাখবে। আর একটা প্রশ্ন একটু এক্সট্রা হবে তোমাদের বলে রাখি, যদি বলে কোন অক্ষরেখায় বৈষম্যমূলক অভিকর্ষজ বলের মান বেশি হয়? উত্তর হচ্ছে 45 ডিগ্রি। এটা একটু মনে রেখো। কি বললাম? 45 ডিগ্রি অক্ষরেখায় কিন্তু বৈষম্যমূলক অভিকর্ষজ বলের মান সর্বোচ্চ হয়, ঠিক আছে। আচ্ছা, যদি বলে যে কোন বলের প্রভাবে মহাদেশগুলো পশ্চিম দিকে সঞ্চালন ঘটেছিল? পূর্ব দিক আর পশ্চিম দিক? বলবে হচ্ছে জোয়ারি বল, কারণ আমরা প্রথমেই বলেছি কিন্তু দুটো বল আছে, একটা জোয়ারি বল আর একটা বৈষম্যমূলক অভিকর্ষজ বল। তো এই পশ্চিম দিকে সঞ্চালন ঘটেছিল কোন বলের প্রভাবে? জোয়ারি বলের প্রভাবে, ঠিক আছে। আচ্ছা, দুটো অংশকে একসঙ্গে জোড়া লাগালে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জিগসফ ফিট। তো এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যে শর্টগুলো বললাম সেই শর্টগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আর ডিটেলস আলোচনা যদি চাও, আমি আবারও বলছি, একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে শুধুমাত্র গঠন সম্পর্কে একটু জানতে পারো। আর এক্সট্রা এর পরবর্তীতে আমি অধ্যায়ভিত্তিক শর্টগুলোও তোমাদের সামনে শুধু শর্ট আকারে তুলে ধরবো, সেই ক্লাসগুলো একটু ভালো করে করো। আশা করি কোনো রকম কোনো সমস্যা থাকবে না, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। আর পরপর প্রত্যেকটা অধ্যায় থেকে বোঝানোর চেষ্টা করবো, যেহেতু এই ক্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ শর্টের ওপরে দাঁড়িয়ে থাকা, তো যে কারণে আমাদের একটু শর্টের দিকে বেশি নজর দিতে হচ্ছে, যার জন্য এইভাবেই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তবে আজ যে আলোচনা তোমাদের সামনে করলাম, এই আলোচনার ভেতর থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে, এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।